নেফ্রন, নেফ্রনের আমরা গঠন পড়ছি, ঠিক আছে? নেফ্রনের গঠন, তো নেফ্রনের গঠনে দেখবি এই জায়গাতে এইরকমভাবে ইউ আকৃতির একটা আছে, ইউ আকৃতির অংশ আছে ফানেলের মতো, ঠিক আছে? এরকম প্রথমে ইউ আকারের একটা ফানেলের মতো অংশ আছে, তারপর বাকিটা আমরা পরে আঁকছি। এই জায়গাতে আরও আছে, ঠিক আছে? এই জায়গাটা আমরা পরে আঁকছি। এই জায়গাতে দেখ, এই জায়গাতে এরকম একটা নালি আছে, ঠিক আছে? নিয়ে আসি পরে এই জায়গাতে বিভিন্নভাবে ভাগ হয়েছে, এরকমভাবে ভাগ হয়েছে অনেক জায়গাতে, নিয়ে পরে এগুলো আবার যখন মিশে গেছে তখন এরকম একটা নালি হিসাবে গেছে বাইরে, ঠিক আছে? এখানে অনেকগুলো জালক গঠন করেছে, এগুলো অনেকগুলো জালক গঠন করেছে, ঠিক আছে? এইবার দেখ, এই যে ফানেলের মতো অংশটা, এই যে ফানেলের মতো অংশটা বাইরের, ঠিক আছে? এই যে বাইরের এরকম করে আছে না ফানেলের মতো অংশটা, এই অংশটাকে আমরা বলবো বাউম্যানের ক্যাপসুল। কি বলবো আমরা? বাউম্যানের ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানের ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল। কোনটাকে বলছি আমরা? এই যে কালো মতোটা দেখতে পাচ্ছিস তো, এরকম ফানেলের মতো যে অংশটা আছে এটাকে বলবো বাউম্যানের ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে? আর ভিতরে এই যে দেখ, এই যে এইটাকে বলবো আমরা বহির্মুখী, এটাকে আমরা বলবো বহির্মুখী ধমনিকা, আর এইটাকে বলবো আমরা অন্তর্মুখী ধমনিকা, ঠিক আছে? বহির্মুখী ধমনিকা আর অন্তর্মুখী ধমনিকা, ঠিক আছে? অন্তর্মুখী, এইটা অন্তর্মুখী হবে, অন্তর্মুখী ধমনিকাটা বেশি চওড়া মনে হয়, দেখ তো একবার, এইটা অন্তর্মুখী হবে, এইটা বহির্মুখী হবে। তো ওইটাতে আমরা বলছি পরে। এই ফানেলের মতো যে অংশটা আছে, এই ফানেলের মতো অংশটাকে আমরা বলবো বাউম্যানের ক্যাপসুল। এই যে এইটাকে বলবো বাউম্যানের ক্যাপসুল। আর এই যে রক্তজালকটা দেখতে পাচ্ছিস, এই রক্তজালকটা, এটাকে বলবো ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসল। অনেক নতুন নাম পাবি এই চ্যাপ্টারটাতে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলবো ম্যালপিজিয়ান কর্পাসল। তাহলে এই যে জালকের মতো অংশটা, এই জালকের মতো অংশটাকে কি বলা হয়? টোটাল জালকের মতো অংশটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। দেখে এই জালকের মতো, জালের মতো করেছে না, এটাকে বলবো আমরা ম্যালপিজিয়ান কর্পাসল। আর এইখানে দেখ একটা বাইরের দিকে ধমনিকা যাচ্ছে আর একটা ভিতর দিকে যাচ্ছে, এটা তো ভিতর দিকে, এটা হচ্ছে ভিতর দিকে, তাহলে এটাকে বলবো আমরা অন্তর্মুখী ধমনিকা। আর এইটাতে বাইরের দিকে আছে, তাহলে এটা কি বলবো আমরা? বহির্মুখী ধমনিকা। এইটা দেখিয়ে কোনটা বেশি চওড়া লাগছে, অন্তর্মুখীটা না বহির্মুখীটা? কোনটার ব্যাসটা বেশি লাগছে? অন্তর্মুখীটা বেশি লাগছে। তো তাহলে অন্তর্মুখীর ব্যাসটা কি হয়? বেশি হয়, ব্যাস বা ব্যাসার্ধ বেশি হয়। ব্যাস বা ব্যাসার্ধ বলতে এই যে এই চওড়াটা, তাহলে চওড়াটা কার বেশি হয়? অন্তর্মুখী ধমনিকার ব্যাসার্ধ বেশি হয়। কার থেকে? বহির্মুখী ধমনিকার থেকে। ইয়ার চওড়াটা তো বেশি হয় কিন্তু বেশি লম্বা হয় না, ইয়ার চওড়া বেশি হয় কিন্তু লম্বা বেশি হয় না আবার। তাহলে অন্তর্মুখী ধমনিকার একটা বৈশিষ্ট্য বলতে পারি, এটা কি হয়? চওড়া হয়। চওড়া হয় মানে প্রশস্ত হয় বা ব্যাসার্ধ বেশি হয় বলতে পারি। এটা দেখিয়ে তো বুঝাচ্ছে এটা মোটা। তাহলে অন্তর্মুখী ধমনিকাটার ব্যাসার্ধ বেশি হয় আর বহির্মুখী ধমনিকার ব্যাসার্ধটা কম হয়। কোনটা বেশি লম্বা দীর্ঘ? কোনটা? বহির্মুখীটা। এটা দীর্ঘ বেশি, দীর্ঘ কম। এটা সরি অন্তর্মুখীটার ব্যাসার্ধটা বেশি। এটা তো অন্তর্মুখীর ব্যাসার্ধ বেশি কিন্তু দীর্ঘ কম। আর ইয়ার ব্যাসার্ধটা কম, লম্বাটা বেশি। ভগবান বলছে একটা তো কিছু দিয়া দরকার, চওড়াটা তো ইয়াকে দিয়েছি, ব্যাসার্ধ বেশি দিয়েছি, তাহলে ইয়াকে লম্বা করে কি করবে? ইয়াকে লম্বা করবে। বুঝতে পেরেছিস? তো এইটা হচ্ছে চওড়া বেশি কিন্তু লম্বা বেশি লয়, ঠিক আছে? আবার এটা চওড়া কম, সরু কিন্তু এটা লম্বা বেশি।
তাহলে আমরা কি বললাম দেখ, এই যে জালকের মতো এই রক্ত জালকটার নাম হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল। আর এই যে ফানেলের মতো এই যে অংশটা, এইটা কি বলবো আমরা, বাউম্যানস ক্যাপসুল বা বাউম্যানের ক্যাপসুল। এইটাতে দুটো স্তর আছে, একটাকে বলা হয় ভিসেরাল স্তর আর একটা হচ্ছে প্যারাইটাল স্তর। একটা হচ্ছে ভিসেরাল, এই রক্ত জালকটাকে এই লাল লাল কালার দেখে, তাহলে একটু দেখতে ভালো লাগবে, এরকম করে দিলাম। ছবিটা তোরা ভালো করে আঁকবি, আমার ছবি হয় না ভালো, ঠিক আছে। এটা লাল কালারের করে দিলাম, রক্ত জালক তো লাল কালারের করে দিলাম। এইখানে দুটো স্তর আছে, একটা হচ্ছে ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর, আর একটা হচ্ছে প্যারাইটাল স্তর। একটা হচ্ছে ভিসেরাল আর একটা হচ্ছে প্যারাইটাল স্তর। কোন স্তরটা ভিতরে দেখ, ভয়রস্যি দিয়ে ভিসেরাল, ভয়রস্যি দিয়ে ভিতরে, তাহলে ভিতরের স্তরটাকে কি বলবো আমরা, আর বাইরের স্তরটাকে প্যারাইটাল। কঠিন লাগলো কি? তাহলে আমরা কি কি পড়লাম দেখ, এই রক্ত জালকটাকে কি বলা হয়, এটা তো কোটা ধমনিকা আছে দুটো, অন্তর্মুখী একটা, কোনটার ব্যাস বেশি হয়, দীর্ঘ কোনটা হয়, বহির্মুখীটা। আর এই যে ফানেলের মতো অংশটা যেটা ঘিরে আছে এই ম্যালপিজিয়ান, এইটা ম্যালপিজিয়ান কর্পাসল, এই রক্ত জালকটা বটে ম্যালপিজিয়ান কর্পাসল। আর এই ম্যালপিজিয়ান কর্পাসলকে যে ঢাকা রেখেছে তাকে কি বলবো আমরা, ক্যাপসুল। তাহলে বলতে পারি বাউম্যান ক্যাপসুলের একটা কাজ ম্যালপিজিয়ান কর্পাসলকে ঢাকিয়ে রাখা, বলতে পারি কি না? এই যে এই জালকটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, আর বাউম্যানের ক্যাপসুল ওয়াকে দেখে এরকমভাবে আটকায়েছে, মানে কোনো আঘাত থেকে আঘাত লাগতে দেবো নাই, তাই তো বাউম্যানের ক্যাপসুল ওয়াকে রক্ষা করছে। এইখানে দুটো ধমনিকা আছে, এটা বললাম, দুটো স্তর আছে, একটা ভিসেরাল আর একটা হচ্ছে প্যারাইটাল। ভিসেরালটা কোথাকার স্তর, বাইরের নাকি ভিতরের, আর প্যারাইটালটা বাইরের। এই ভিসেরাল যে এই প্যারাইটাল যে স্তরটা, এই চ্যাপ্টা হয়, এই কোষগুলোর আকৃতি কেমন হয়, চ্যাপ্টা হয়, অ্যামিবার মতো হয়, অ্যামিবার মতো হয় কোষগুলো। এই কোষগুলো কেমন দেখতে হয়, চ্যাপ্টা হয় আর অ্যামিবার মতো হয়, ঠিক আছে। আর মনে হয় ওই জায়গাতে কোনো পয়েন্ট আছে কি, ওগুলো পড়ে পরে একবার দেখ, ম্যালপিজিয়ান কর্পাসল আর বাউম্যানের ক্যাপসুল পড়ে পরে দেখ। আরেকবার বলে দিচ্ছি, এটাকে ম্যালপিজিয়ান কর্পাসল বলে না, পুরোটাকে ম্যালপিজিয়ান কর্পাসল বলে, তাই তো। এটাকে কি বলা হয়, গ্লোমেরুলাস। এই যে রক্ত জালকটাকে কি বলা হয়, গ্লোমেরুলাস। এই রক্ত জালকটাকে বলা হয় গ্লোমেরুলাস, এই রক্ত জালকটাকে, এই যে রক্ত জালকটা, এই মাঝের রক্ত জালকটাকে বলা হয় গ্লোমেরুলাস। আর এই যে ওয়াই আকৃতিরটা, এই ওয়াই আকৃতিরটাকে কি বলা হয়, এই ওয়াই আকৃতিটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল বা বাউম্যানের ক্যাপসুল। আর এই রক্ত জালকটাকে বলা হয় গ্লোমেরুলাস। আর এই যে গ্লোমেরুলাস আর বাউম্যানের ক্যাপসুল, এই দুটোকে মিলাই বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল, বুঝতে পেরেছিস? এটাকে ম্যালপিজিয়ান কর্পাসল বলে না, এটা কি বলা হয়, রক্ত জালকটা কি বলা হয়, গ্লোমেরুলাসের দুটো আছে, একটা বহির্মুখী ধমনিকা, আর একটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা। অন্তর্মুখী ধমনিকাটা বেশি চওড়া হয় না বহির্মুখীটা, অন্তর্মুখীটা বেশি চওড়া হয়। কোনটা দীর্ঘ বেশি হয়, বহির্মুখীটা। এই রক্ত জালকটার নাম কি, গ্লোমেরুলাস। আর এই রক্ত জালকটার বাইরে একটা ওয়াই আকৃতির গঠন দেখতে পাচ্ছি, বাউম্যানের ক্যাপসুল। এই বাউম্যানের ক্যাপসুলের দুটো স্তর, একটা হচ্ছে ভিসেরাল, কোনটা ভিতরের স্তর, ভয়রস্যি ভিসেরাল, এটা ভিতরের স্তর, এটা হচ্ছে বাইরের স্তর। আর এই স্তরের কোষগুলো কেমন হয়, চ্যাপ্টা। এই কোষটার একটা নাম আছে, বলা হয় পোডোসাইট। কি বলা হয়, পোডোসাইট। তাহলে এই পুরো পার্টটাকে কি বলা হয়, পুরো পার্টটাকে ম্যালপিজিয়ান কর্পাসল। ম্যালপিজিয়ান কর্পাসলের কোটা অংশ, দুটো অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস কোনটা বলতো, এই যে রক্ত জালকটা, ওইটাকে বলা হয় গ্লোমেরুলাস। আর বাইরে ওয়াই আকারটাকে বলা হয়, তাহলে এই দুটো মিলে ম্যালপিজিয়ান কর্পাসল গঠন করে, দুটো স্তর, বাউম্যানের ক্যাপসুলের দুটো স্তর, একটা ভিসেরাল একটা প্যারাইটাল। কোনটার স্তরগুলো চ্যাপ্টা হয়, চ্যাপ্টা এমিবার মতন হয়, প্যারাইটালেরগুলো না ভিসেরালেরগুলো,
কনফার্ম? দেখ একবার, দেখ একবার বইটা দেখ, বটে প্যারাইটাল এগুলা বাইরের স্তরের বাইরের স্তরের গুলো দিয়ে নাই, দেখ ভিতরের থেকে তীর চিহ্ন দিয়ে দেখা আছে, দেখ আছে। এগুলোকে বলা হয় প্যারাইটাল, তাই তো? এই পোডোসাইট কি বলে? পোডোসাইট। তাহলে এই দুটো ক্লিয়ার হয়েছে তো? এইবার শুন, আলাদা আলাদাভাবে কাজ করবে, আলাদা আলাদাভাবে। গ্লোমেরুলাসের কাজ কি শুন, এই যে এই রক্তজালকটা আছে না ভিতরের রক্তজালকটা, এই রক্তজালকটা কি করে শুন, এখানে কাজ লিখছি আমি। এই রক্তজালকটা কি করে? রক্তের পরিশ্রুত করে, রক্তকে পরিশ্রুত করে, রক্তকে পরিষ্কার করে, রক্তকে কি করে? পরিষ্কার করে। দেখ বইয়ে লেখা আছে রক্ত পরা পরিস্রাবক রূপে কাজ করে, রক্তের পরা পরিস্রাবক রূপে কাজ করে, মানে রক্তকে কি করে? পরিষ্কার করে। আর নাইট্রোজেন ঘটিত রচন পদার্থ, নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন ঘটিত মানে নাইট্রোজেন যুক্ত, ঘটিত মানে যুক্ত, তাহলে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে অপসারিত করে, মানে বের করে দেয়। অপসারিত করে দিয়ে মানে বের করে দিয়ে। বল বুঝতে পারছিস কিনা? আমরা এখনো পর্যন্ত ম্যালপিজিয়ান কর্পাসুলই পড়াচ্ছি। ম্যালপিজিয়ান কর্পাসুলার কোটা অংশ? দুটো, একটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল। গ্লোমেরুলাস কোনটাকে বলা হয়? রক্তজালকটা। রক্তজালকের দুটো অংশ, একটা বহির্মুখী ধমনিকা আর একটা কোনটা বেশি চৌড়া হয়? অন্তর্মুখী। আর বহির্মুখীটা সরু হয়। লম্বা কোনটা হয়? লম্বা কোনটা হয়? বহির্মুখী ধমনিকাটা, তাই তো? আর এই যে ওয়াই আকারের অংশটা, এটা কি বলা হয়? বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে? আর বাউম্যানস ক্যাপসুলের দুটো স্তর, একটা ভিতরের স্তরটাকে ভিসেরাল, বাইরেরটাকে প্যারাইটাল। কোন স্তরের কোষগুলো চ্যাপ্টা অ্যামিবার মতো হয়? ভিসেরাল, চ্যাপ্টা অ্যামিবার মতো। এই কোষটা কি বলা হয়? পোডোসাইট। তাহলে এই যে গ্লোমেরুলাস ভিতরের এই যে রক্তজালকটা, এই রক্তজালকটা কি করে? এই রক্তজালকটার নাম কি বলতো? এই রক্তজালকটার নাম, এই গ্লোমেরুলাস কি করে? রক্তকে পরিষ্কার রাখে। ওইটাই লেখা আছে পরা পরিস্রাবক রূপে কাজ করে, পরা পরিস্রাবক রূপে কাজ করে, মানে রক্তকে পরিষ্কার করে। আর কি করে? নাইট্রোজেন ঘটিত যে রেচন পদার্থ আছে, সে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে বার করে দেয় শরীর থেকে। নাইট্রোজেন ঘটিত মানে কি? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে বাইরে বার করে দেয়, রক্তকে পরিষ্কার রাখে। কে রক্তকে পরিষ্কার রাখে? গ্লোমেরুলাস। তাহলে বাউম্যানের দুটোকেই তো ম্যালপিজিয়ান কর্পাসল বলে, দুটো মিলেই তো ম্যালপিজিয়ান কর্পাসল। গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল এই দুটো একসাথেই কি বলা হয়? বললাম না, বারবার বললাম, এই পুরাটাকে একসাথে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। বই একসাথে লিখেছে, আলাদা আলাদাভাবে কাজটা লিখবি। গ্লোমেরুলাসের কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? আর বাউম্যানস ক্যাপসুল, দেখ না বাউম্যানস ক্যাপসুল কি করে আছে, দেখ ইয়াকে এরকমভাবে ধরে আছে, মানে ইয়াতে যেন কোনো আঘাত না লাগে। তার মানে এই যে ভিতরে রক্তজালকটা, এই রক্তজালকটাকে সুরক্ষিত কে রাখছে? বাউম্যানস ক্যাপসুল। তাহলে বাউম্যানস ক্যাপসুল এই রক্তজালকটাকে সুরক্ষিত রাখে, মানে রক্তজালকটার নাম কি? গ্লোমেরুলাস। তাহলে বাউম্যানস ক্যাপসুল গ্লোমেরুলাসকে সুরক্ষিত রাখে। তাহলে দুটো কাজ পড়লাম, দুটারই কাজ পড়ে লিখছি আমরা। গ্লোমেরুলাস কি করে? গ্লোমেরুলাস কি করে? নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে বার করে দেয়। আসলে বাউম্যানস ক্যাপসুল কি করে? ওকে রক্ষা করে। ক্লিয়ার হয়েছে ম্যালপিজিয়ান কর্পাসল? এবারে দেখ বইয়ে দিয়েছে ম্যালপিজিয়ান কর্পাসলের কাজ নিয়ে, এই দুটো কাজেই দেখ ওরা একসাথে লিখেছি। দেখ একবার বইয়ে ওই দুটো কাজকে একসাথে লিখেছে ম্যালপিজিয়ান কর্পাসল নামে, লেখা নাই? এবারে শুন, এই যে এই জায়গার থেকে যেটা আসছে, এই জায়গাতে দেখবি, আমি তো ছবি আমার ভালো হয় না, দুর্দান্ত ছবি হয়, ঠিক আছে? এরকমভাবে দেখ, এরকমভাবে একটা গাদি পাকানো একটা নল আছে, এরকমভাবে নিয়ে পরে এটা তো এইটুকু জায়গার মধ্যে হবে না, এটা ছোট করে রাখতে হবে, অত মোটা করে চলবে না। এরকম ওয়াই আকারের ছিল,
তোরা ছবিটা বই দিকে দিকে করবি, ঠিক আছে? নাহলে আমার ছবি দেখে বুঝতে পারবি কি না এটার কোনো গ্যারেন্টি আমি নিতে পারছি না। আর এখানে ছিল রক্ত জালকটা, এখানে ছিল একটা ধমনিকা, এরকম 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 করে ধমনিকা, আর এইখানে একটা ছিল এরকম সরু করে। এটা কি বলা হয় বল? এটা আর এই যে ওয়াই আকারেরটাকে, আর এই পুরাটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। ম্যালপিজিয়ান কর্পাসল, এই যে ম্যালপিজিয়ান কর্পাসলের শেষ থেকে, এই ম্যালপিজিয়ান কর্পাসলের এই যে শেষ, এই শেষ থেকে দেখ এই জায়গাটাতে অনেক বেশি পাকানো আছে, দেখ একটু ভালো করে লক্ষ্য করে, এই অনেক কুণ্ডলী আছে, দেখতে পাচ্ছিস তো? এই ম্যালপিজিয়ান কর্পাসলের পর এই যে অনেক কুণ্ডলীকৃত অংশ, এইটাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকা। এই যে ম্যালপিজিয়ান কর্পাসলের শেষে এই যে অনেক পাকানো আছে না, এই জায়গাটাতে, এই জায়গার থেকে অনেক কম পাকানো, এই বেশি পাকানো এই জায়গাটাতে, এই জায়গাটার থেকে এই জায়গাটা বেশি পাকানো মনে হচ্ছে কি না? ছবি দিকে এটা তো বুঝতে পারছিস, পড়া বুঝতে পার আর না পার, এটা তো বুঝতে পারছিস এই জায়গাটা বেশি পাকানো। তাহলে কি লিখবো দেখ, ম্যালপিজিয়ান কর্পাসলের পরবর্তী যে অংশে অধিক কুণ্ডলীকৃত, অধিক কুণ্ডলীকৃত, কুণ্ডলীকৃত মানে পাকানো, ঠিক আছে? পাকানোই লিখবি, পেঁচানো লিখবি, কোনো অসুবিধা নেই। তাহলে কি লিখবো, এইখানে ম্যালপিজিয়ান কর্পাসল শেষ, এইখানে ম্যালপিজিয়ান কর্পাসল শেষ, তাহলে ম্যালপিজিয়ান কর্পাসলের শেষে বা ম্যালপিজিয়ান কর্পাসলের পরে যে অনেক কুণ্ডলীকৃত অংশ, অনেক পেঁচানো যে অংশটা, সেই পেঁচানো অংশটাকে বলবো নিকটবর্তী সংবর্ত নালিকা। কিন্তু একটু দূর দিকে যদি যাই আমরা, দেখ এইখানে কম পেঁচানো আছে, দেখ এই জায়গাটা তুলনামূলক কম পেঁচানো না বেশি পেঁচানো? কম পেঁচানো, আর এটার থেকে দূরেও বটে, ম্যালপিজিয়ান কর্পাসল থেকে দূরেও বটে, সেই জন্য এটাকে বলবো আমরা দূরবর্তী সংবর্ত নালিকা। তাহলে এইটাকে বলবো নিকটবর্তী, বলতে নিকটবর্তী সংবর্ত নালিকা কাকে বলে? ছবিটা দেখি দেখি, কর্পাসলের পরবর্তী, হ্যাঁ অধিক কুণ্ডলীকৃত, আর কুণ্ডলী যদি মনে না থাকছে লিখবি অধিক পেঁচানো, অধিক পেঁচানো বা বেশি পেঁচানো, এটা তো পারবি লিখতে। বেশি পেঁচানো অংশটাকে বলবো নিকটবর্তী সংবর্ত। দেখ ই ম্যালপিজিয়ান কর্পাসলের নিকটে আছে না, সেই জন্য নিকটবর্তী, আর এইটা দেখ দূরে আছে, দূরবর্তী। আর এই জায়গাটা বেশি পেঁচানো না এই জায়গাটা বেশি পেঁচানো, এটা, তাহলে এটা কম পেঁচানো। তাহলে কি লিখবো আমরা, ম্যালপিজিয়ান কর্পাসলের পরবর্তী যেখানে কম পেঁচানো অংশটাকে কি বলবো আমরা, আর যেটা বেশি পেঁচানো সেটাকে বলবো নিকটবর্তী, কোনো অসুবিধা নেই। আর এই যে নিকটবর্তী আর এইটা হচ্ছে দূরবর্তী, এইটা হচ্ছে নিকটবর্তী আর এইটা হচ্ছে দূরবর্তী, ইয়ার মাঝের যে অংশটা সেটা দেখ ইউ আকারের দেখা যাচ্ছে, এটাতে এটা দেখ, এইটা হচ্ছে নিকটবর্তী আর এইটা হচ্ছে দূরবর্তী, এইটার মাঝের যে অংশটা, এই অংশটা হচ্ছে এটা কালিসিস, এইটার, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, দেখাচ্ছে, ঠিক আছে। এই যে ইউ আকারের যে অংশটা দেখ, এই যে ইউ আকারের অংশটা, এই ইউ অংশটাকে বলা হয় হেনলির লুপ। কি বলা হয় এই ইউ আকারের অংশটাকে? হেনলির লুপ। দেখ কোনো অসুবিধা আছে? হেনলির লুপ কাকে বলে বলবো, দেখ কার কার মাঝে আছে, দেখ নিকটবর্তী আর এদিকে দূরবর্তী, তার মাঝে কেমন আকারের, ইংরেজি কেমন অক্ষরের? ইউ আকারের, ঠিক আছে? এই অংশটাকে আমরা বলবো হেনলির লুপ। তাহলে এই তিনটাকে একসাথে বলা হয় বৃক্কীয় নালিকা। কি বলা হয় তিনটাকে একসাথে?
বৃক্কীয় নালিকা। তাহলে বৃক্কীয় নালিকার কটা অংশ? তিনটা। একটা নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী, আর মাঝেরটাকে বলবো আমরা হ্যানলির লুপটা। দেখ একটু সরু আছে, দেখ নিকটবর্তী দূরবর্তীর থেকে, দেখ একটু ভালো করে আছে, একটু সরু। আর দেখ এটা নিচ দিকে গেছে, নিয়ে কেমন আকার রয়েছে? ইউ আকারে রয়েছে। কোনো অসুবিধা আছে কি এতদূর পর্যন্ত? অসুবিধা নাই তো? এইবার দেখ বইয়ে লেখা আছে, তাই আমরা বলে দিচ্ছি। এইখানে না, এইখানের এরিয়াটাকে বড় করতে হবে। এখানে শোষণটা বেশি হয়, ঠিক আছে? শোষণটা বেশি হয়, সেই জন্য ব্রাশ বর্ডার থাকে। ব্রাশ বর্ডার, এখানে ব্রাশ বর্ডার থাকে যাতে এরিয়াটা বেশি হয়, ক্ষেত্রফলটা বেশি হয়, শোষণ বেশি করতে পারে। তাহলে এখানে ব্রাশ বর্ডার থাকে, কিন্তু এইখানে ব্রাশ বর্ডার দেখ পার্থক্য হয়ে যাচ্ছে না? নিকটবর্তীতে পেঁচানো বেশি, এটা পেঁচানো। এখানে ব্রাশ বর্ডার থাকে, এখানে থাকে না। কোনো অসুবিধা নেই তো? ব্রাশ বর্ডার কেন থাকে? কেন না এরিয়াটাকে বাড়াতে হবে। যত এরিয়া বেশি তত শোষণ বেশি করবে না? শোষণ বেশি। যেমন এইটুকু একটা স্পঞ্জ কতটা জল শোষণ করবে? একটু। আমি এতটা স্পঞ্জ নিয়ে আসবো, বেশি জল শোষণ করবে। তাও যদি না বুঝতে পারছি, ধর এইটুকু একটা কাপড়ের টুকরো কতটা জল শোষণ করবে? একটু। আমি কাপড়ের টুকরোটা বেশি নিয়ে আসবো, বেশি জল শোষণ করবে না? তাহলে যত এরিয়া বাড়বে জল শোষণ তত বাড়বে, এটা তো স্বাভাবিক জিনিস। তাহলে এটাতে ব্রাশ বর্ডার থাকে, কেন থাকে? কেন এরিয়াটাকে বাড়াতে হবে, আর এরিয়া বাড়লে জল শোষণ বাড়বে। ক্লিয়ার হয়েছে? ইয়ার ব্রাশ বর্ডার থাকে, কিন্তু ইয়ার ব্রাশ বর্ডার থাকে না। কোনটা বেশি পেঁচানো? নিকটবর্তী। আর ওটা কম পেঁচানো। এইটা মেলপিজিয়ান কর্পাসলের নিকটে থাকে, সেই জন্য নামটা নিকটবর্তী, আর ওটা দূরে থাকে। আর মাঝের ইউ আকারটাকে কি বলা হয়? হ্যানলির লুপ। কোনটাতে ব্রাশ বর্ডার থাকে আর ওইটাতে থাকে না। ক্লিয়ার হয়েছে তো? আর আরেকটা দেখবি লেখা আছে, এইটা ঘন তলাকার কোষ নিয়ে গঠিত। কেননা কোষটার গঠন এরকম ঘন তলাকার একক স্তর। একক স্তর মানে কি জানিস? একটা স্তর আছে, মানে একটা কোষ দিয়ে একটা স্তর, এরকম কোষ দিয়ে একটা স্তর তৈরি করেছে। তাহলে আমরা কি লিখব? ঘন তলাকার একক স্তর দিয়ে গঠিত। ঘন তলাকার কোষ যুক্ত। কোষটা কেমন আকৃতির? ঘন তলাকার। আর কটা স্তর আছে? একক, মানে একটা স্তর আছে। এইটাও এটা দিয়ে গঠিত, এইটাও এটা দিয়ে গঠিত। ঘন তলাকার কোষ, এটাও ঘন তলাকার কোষ দিয়ে গঠিত, এটাও কোষ দ্বারা গঠিত। এইটাও একক স্তর, এটাও একক স্তর। তাহলে মিল হয়ে গেল। এটাও একটা স্তর দ্বারা গঠিত, এটাও ঘন তলাকার কোষ, এটাও। কিন্তু পার্থক্য কি? এটা বেশি পেঁচানো, কম পেঁচানো। এইটায় ব্রাশ বর্ডার থাকে না। ব্রাশ বর্ডার কেন থাকে? এরিয়াটাকে বাড়ানোর জন্য। ক্লিয়ার হয়েছে? এই তিনটাকে একসাথে কি বলা হয়? বৃক্কীয় নালিকা। মনে রাখবে, বৃক্কীয় নালিকা বলা হয় তিনটাকে একসাথে। দেখ একবার পড়ে গঠনটা। এবার শুন, নিকটবর্তী সংবর্ত নালিকার কাজ। এই যে আলাদা আলাদাভাবে কাজগুলো লিখবে, বইয়ে একসাথে কাজ দিয়ে আছে। এই যে নিকটবর্তী সংবর্ত নালিকা আছে না, ইয়ার কাজ হচ্ছে, শুনবি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড নামগুলো শুনেছিস? গ্লুকোজ নাম শুনেছিস? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সালফেট ফসফেট নাম শুনেছিস? দু ভাই, সালফেট আর ফসফেট। তাহলে সালফেট আর ফসফেট, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, সোডিয়াম নাম শুনেছিস? সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম, হ্যাঁ ওইগুলোকে সব শোষণ করা হচ্ছে এর কাজ। সব শোষণ করা কার কাজ? নিকটবর্তী সংবর্ত নালিকা। না, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, সোডিয়াম, সালফেট, ফসফেট, এইগুলোকে শোষণ করা কার কাজ? নিকটবর্তী সংবর্ত নালিকা। হ্যাঁ, এগুলোকে শোষণ করে, ঠিক আছে। এইবারে নিকটবর্তীর পর গেছে হ্যানলির লুপ, তাই তো? এই হ্যানলির লুপ কি করে? হ্যানলির লুপ এইখানে তো সংগ্রহ করে সালফেট ফসফেট, সোডিয়াম সবাইকে সংগ্রহ করে, যেটা থাকি যায় বাড়তি, আবার থাকি যায় জল,
জল আর সোডিয়াম যেটা বাড়তি থেকে যায়। নুনের সংকেত জানিস কেউ? নুনের সংকেত হচ্ছে NaCl, জানিস কি এটা কেউ? NaCl। তাহলে একটা হচ্ছে Na থাকে আর একটা থাকে কি Cl। NaCl হচ্ছে নুনের সংকেত, Na আর তাহলে Na আর Cl, যতগুলো Na আর Cl থাকি যায় এই হ্যানলির লুপটা বাকি কাজটা করে দেয়। প্রথমে কে শোষণ করে? নিকটবর্তী শোষণ করে। কি কি শোষণ করে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সালফেট, ফসফেট, সোডিয়াম, ঠিক আছে, এগুলো সব শোষণ করে। জল, এগুলো সব শোষণ করে নিকটবর্তী। যেগুলো বাড়তি থাকি যায় সোডিয়াম, আরও তো সোডিয়াম থাকি যায়, পুরোপুরি শোষণ করতে পারে না। যে সোডিয়াম যে Cl থাকি যায় কি করে? সেইগুলোকে সংগ্রহ করলে। তাহলে দুটো হ্যাঁ, মানে যেগুলো বাড়তি থাকি গেলো, যেগুলো পারে না সংগ্রহ করতে, এসি পরে এইগুলো সংগ্রহ করলে। আর প্রথমে কে সংগ্রহ করে? নিকটবর্তী সংগ্রহ করে, কিন্তু যেগুলো তাও থাকিয়েছে NaCl সে শোষণ করে কে? হ্যানলির লুপ, মনে রাখবে হ্যানলির লুপ। তারপরে কি আছে? দূরবর্তী সংবর্ত নালিকা। দূরবর্তী সংবর্ত নালিকায় কি করে জানিস? কিছু কিছু দূষিত পদার্থকে ক্ষরণ করে। ইয়ারা শোষণ করে, শোষণ করে। আর কি করে? দূরবর্তী সংবর্ত নালিকা ক্ষরণ করে মানে এইখান থেকে কিছু দূষিত পদার্থ, নোংরা পদার্থ এখানে মিশাই দেয়। নোংরা পদার্থ এখান থেকে বার করে পরে এখানে মিশাই দেয়। তাহলে দূরবর্তী সংবর্ত নালিকা কি করে? ক্ষরণ করে। বুঝতে পেরেছিস? কি কি ক্ষরণ করে জানিস? 1 নাম্বার হচ্ছে ইউরিয়া, নাম শুনেছিস? ইউরিয়া। ক্রিয়েটিন নাম শুনেছিস? ক্রিয়েটিন বা ক্রিয়েটিনিন, ইউরিয়া, ক্রিয়েটিন এইগুলো ক্ষরণ করে। তাহলে কি কি পড়লাম দেখ? নিকটবর্তী সংবর্ত নালিকা কি করে? ক্ষরণ করে। কি ক্ষরণ করে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সালফেট, ফসফেট, জল, সোডিয়াম, Cl এগুলো সব ক্ষরণ করে। হ্যানলির লুপ কি করে? হ্যানলির লুপ যেগুলো থাকি গেল সেইগুলোকে আবার শোষণ করে। যেগুলো থাকি গেল শোষণ করতে, কিছু থাকি যায় কিছু থাকি যায়, জল থাকি যায়, সেই যতগুলো বাড়তি রয়েছে সেইগুলোকে শোষণ করে। আর দূরবর্তী সংবর্ত নালিকায় কি করে? ক্ষরণ করে। কি ক্ষরণ করে? ইউরিয়া, ক্রিয়েটিন এইগুলোকে কি করে? ক্ষরণ করে। ইয়ারা বার করে নিঃসরণ করে। ক্ষরণ করা মানে বার করা, নিঃসরণ করে। তাহলে ইয়ারা সংগ্রহ করছে, জমা করছে, আর ইয়ারা কি করছে? বার করে দিচ্ছে, ক্ষরণ করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? 3টার কাজ তোদের বইয়ে বিক্রিয় নালিকার কাজ বলে 3টার কাজ একসাথে দিয়ে আছে, আমরা আলাদা আলাদা করলাম। এইবার হচ্ছে সংগ্রাহী নালিকা। এই যে এই নালীটা দেখতে পাচ্ছিস, এই নালীটা কি বলা হয়? সংগ্রাহী নালিকা। নামটাতেই বুঝাচ্ছে সংগ্রাহী নালিকা মানে সংগ্রহ করে। কি করে? মানে মূত্রটাকে সংগ্রহ করে নিয়ে গোবিনের মাধ্যমে পাঠায় দেয় কোথায়? মূত্রথলি, মনে পড়ছে? মূত্রথলি পাঠায় দেয়। তাহলে এর নাম কি? সংগ্রাহী নালিকা। কি করে? সংগ্রহ করে। কি সংগ্রহ করে? মূত্রকে সংগ্রহ করে নিয়ে গোবিনীর মাধ্যমে, বাস চলে যাও।